আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? তা না হলে এটা কিভাবে সম্ভব? আমি তো দেখছি যে আমার সামনে শুভ্র স্যার। স্যার তার ২ হাত দিয়ে আলতো করে আমার মুখ ধরে পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও তার চোখে চোখ রাখলাম। স্যারের চোখ যেন রক্তবর্ণ ধারণ করেছে। তার চোখ দুটো যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। আমার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরোলো, "স্যার।" তখনই স্যার ক্রোধে ফেটে পড়ে আমার কাঁধ তার দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, "কেন করেছো আমার সাথে এমন কেন? কোথায় না কোথায় খুঁজেছি আমি তোমায়। জানো, এই ২ বছর ৭ মাস ১৫ দিন ১৭ ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি? ধোঁকা দিয়েছো তুমি আমাকে।" তার শেষের কথাটি শুনে আমারও বেশ রাগ উঠে গেল। সেই দিনের সেই মেয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে এক ধাক্কা দিয়ে বললাম, "ধোঁকা আমি না, আপনি দিয়েছেন আমাকে।" স্যার অবাক দৃষ্টি নিয়ে ভুরু কুঁচকে বলল, "আমি দিয়েছি মানে?" আমি তাচ্ছিল্যের সুরে বললাম, "থাক, আর নেকা সাজতে হবে না। আমি আর আপনাকে এগুলো বলার কে? আর আপনি এখানে কেন এসেছেন? আজ আমার বাসরাত, আমার বর কোথায়?" শুভ্র স্যার একটা বাঁকা হাসি দিয়ে আমার আরও কাছে এসে বলল, "শেরানি পরে সামনে বসে আছে, তবুও নিজের বরকে চিনতে পারছো না? এ তো সুন্দরী মেহেদি লাগিয়েছো হাতে। একবার তাকে দেখো তো।" সত্যিই আমি আমার হাতের মেহেদি এখনও দেখিনি। তাই তার কথা মতো হাত মিলে দেখলাম খুব সুন্দর ডিজাইনের মাঝখানে গাঢ় লাল রঙের গোটা গোটা অক্ষরে লেখা শুভ্র। মানে কি? এটা কি সম্ভব? তার মানে স্যারের সাথে আমার বিয়ে হয়েছে? কিন্তু আমি তো জানতাম স্যার মধ্যবিত্ত পরিবারের, কলেজে গেস্ট টিচার, আর এখানে এত বড়লোক বিজনেসম্যান। স্যার সম্ভবত আমার ভাবনা ভুল বুঝতে পারলো। তাই আমাকে চোখের সামনে হাত নেড়ে বলল, "কি এটাই ভেবেছো তো? কলেজের নর্মাল একজন গেস্ট টিচার এত বড় বাড়ির ছেলে কী করে হলো? বড়লোক বাবার ছেলে যেন টাকা প্রচুর্যে বিগড়ে না যায়। তাই আমার বাবা আমাকে সাধারণ জীবনযাপন করা শিখিয়েছে। সাথে আমাদের পরিবারের নিয়ম হলো প্রথমে নিজের যোগ্যতায় কিছু করে তারপরে বিশাল বিজনেসে জয়েন করা। আমার বাবাও একই জিনিস করেছে, আর আমিও তাই করেছিলাম।" তার কথা শুনে আমি চরম পর্যায়ে অবাক হলাম। এ তো বড়লোকের ছেলে, কীভাবে তো সাধারণ জীবনযাপন করতে পারে? নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। সে হঠাৎ আবার আমার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে বলল, "এই জন্য সেই সাধারণ কলেজের টিচারকে ছেড়ে দিয়ে এই রিচ বিজনেসম্যানকে বিয়ে করলে, তাই না?" তার কথা শুনে আমার মনে হলো আমার বুকে যেন কেউ তীরে গেঁথে দিল। যা আমি কখনো কল্পনাতেও ভাবিনি সেই কথাটা সে আমাকে বলতে পারল। আমি আহত চোখে তার দিকে তাকালাম। আমার চোখে চোখ পড়তেই সে তার দৃষ্টি ঘুরিয়ে নিল আর বলতে থাকলো, "এই কয় বছর আমি কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। কি ভেবেছিলে আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলবে? গা ঢাকা দিয়ে আমাকে ছেড়ে দেবে? সে তো আমি তোমাকে খুঁজে বের করে বিয়ে করেই ফেললাম। অনেক জ্বালিয়েছ আমাকে, আর না, এবার তোমার পালা।" এই বলে সে বেরিয়ে গেল। আর আমি অশ্রু ঝরিয়ে ভাবতে লাগলাম, সে সব কি বলছে? এসব কথার মানে কি? সে তো অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে আমাকে বিয়ে কেন করলো? হয়তো ইগোতে লেগেছে তার। এ তো বড়লোকের ছেলে, আমার মতো একটা সাধারণ মেয়ের ইগনো নিতে পারেনি, তাই এসব করলো। কিন্তু শুভ্র স্যার তো এমন না। কি জানি আমি বা তাকে কতটুকু বুঝতে পেরেছিলাম। যা বুঝেছিলাম তা তো ভুলও হয়েছিল। আর এই বা কোন শুভ্র স্যার? আমি যে শুভ্র স্যারকে চিনতাম সে তো খুব শান্ত ভদ্র লাজুক ছিল। আর এ তো সম্পূর্ণ বিপরীত। এ তো রাগী সে। এত রাগ সেই শুভ্র স্যারের! ভাবা যায়? অস্বীকার করব না, যখন স্যারকে এখানে দেখলাম এক পলকের জন্য আমি অনেক খুশি হয়েছিলাম। বের হওয়ার ৩টা মিনিট মাথায় স্যার আবার রুমে ফিরে আসলো, হাতে করে তার দেওয়া একটা মাছের অ্যাকুরিয়াম দুটো নিয়ে। মনে পড়লো আমি ভাবিকে বলেছিলাম মাছের অ্যাকুরিয়াম দুটো আমার সাথে যেন এ বাড়িতে পাঠিয়ে দেয়। তাই বিদায়ের সময় ভাবি আমার ননদ মানে শুভ্র স্যারের ছোটো বোনের হাতে দিয়েছিল। আজ পর্যন্ত কখনো কাজ ছাড়া করিনি এগুলো। স্যার আমার সোজাসুজি রাখা ছোটো টি টেবিলটে অ্যাকুরিয়াম দুটো রেখে এর একটি ঠাস করে মেঝেতে ফেলে দিল। স্বচ্ছ কাচের অ্যাকুরিয়ামটি মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। মাছটি দাপাদাপি করছে। আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দাঁড়িয়ে বললাম, "কী করলেন এটা?" স্যার মেঝে থেকে মাছটি দুহাত দিয়ে তুলে অন্য অ্যাকুরিয়ামটি রেখে গম্ভীর গলায় বলল, "এখন থেকে এরা একসাথেই থাকবে।" আমি দ্বিতীয়বার আর প্রশ্ন করতে পারলাম না। তার রাগ দেখে পুরো চুপসে গেছি। সত হলো স্যার তো, একটা ভয় ভয় ফিলিংস কাজ করে। আমি ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে ঘুরে রাগী গলায় বলল, "এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো।" আমার গলা দিয়ে বের হয়ে গেল, "কেন?"
সে ধীরে ধীরে আমার কাছে আস্তে আস্তে একটি বাঁকা হাসি দিয়ে বলল, কেন? তুমি তো তখন বললে আজ আমাদের বাসরাত। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি ঢোক গিলে তার থেকে সরে এসে একটি গোলাপি রঙের সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখলাম স্যার চেঞ্জ করে নিয়েছে। একটি হোয়াইট কালারের টি শার্ট আর ব্ল্যাক ব্লু কালারের কমিউনিকেশনের ট্রাউজার পরে বেডে আতশোয়া হয়ে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে তার পাশ থেকে একটা বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছিলাম। সে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে কোথায় যাও? আমি মুখ ফুলে জবাব দিলাম, আমি সোফায় ঘুমাবো। সে জিজ্ঞাসা করলো, কেন? আমি বললাম, কারণ আপনি আমার স্যার। সে ভুরু কুঁচকে বলল, মানে? আমি হকচকিয়ে বললাম, মানে আবার কি? স্যার তো স্যারই। তার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে এমনভাবে রেগে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমায় গিলে খাবে। আমাকে জোরে একটি ধমক দিয়ে বলল, বেশি সিরিয়াল দেখা হয়েছে তাই না? বিয়ের পরও স্বামী স্ত্রী একজন সোফায় ঘুমাবে, একজন বেডে ঘুমাবে, আবার মাঝখানে কোলবালিশ দাও, যত সব। এক্ষুনি এখানে এসে ঘুমাবেন, না হলে কিন্তু এখন এখানে সত্যি সত্যি বাসরাত হবে। তার কথা শুনে আমি তাড়াতাড়ি বেডে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম। সে তারপর আমাকে বলল, আমার উপর হাত দাও। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এগুলো কি বলে? স্যার আবার আমাকে ধমক দিয়ে বলল, কি তাড়াতাড়ি দিবা নাকি? তার কথা শেষ না হতেই আমি তার উপর হাত রাখলাম। সাথে সাথে স্যার আমাকে তার হাত দুটো দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমার খুব লজ্জা লাগলো। তখন মনে পড়ল সেই বিকেলের কথা, যেদিন আমি আর স্যার রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ স্যারের হাতের সাথে আমার হাতের হালকা স্পর্শ লাগে। সাথে সাথে মনে হলো আমি যেন হাই ভোল্টেজের শক খেয়েছি। আমি লজ্জা পেয়ে হাত সরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো স্যার আমার সাথে নেই। আমি পেছনে ফিরে দেখলাম সে সেখানে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে, মুখে হালকা লাজুক হাসি। বুঝতে পারলাম স্যার আমার থেকে বেশি লজ্জা পেয়েছে, সাথে শকড। আর এখন কিভাবে জড়িয়ে ধরে রেখেছে, আর সে কিনা সেই লাজুক শুভ্র স্যারই। এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। এ তো কাছাকাছি এই প্রথমবার। আমি তো লজ্জায় মরে যাচ্ছি, আর সে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। তার হৃদয় স্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কি ভালো লাগছে শুনতে। কিন্তু সেখানে তো আর আমার নাম নেই। সে তো আর আমাকে ভালোবাসে না। মাঝরাতে টের পেলাম শুভ্র স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমায় ডাকছে। আমি চোখ মেলে তাকাতে সে বলল, সত্যি তাড়াতাড়ি ওঠো, নামাজ পড়ো। আমি ঘুম ঘুম চোখে বললাম, এই মাঝরাতে নামাজ পড়বো কেন? সে বলল, এখন মাঝরাত, ভালো করে তাকিয়ে দেখেন ম্যাডাম, সকাল হয়ে গেছে। আমি ব্যালকনি থেকে তাকিয়ে দেখলাম সত্যি আধার কেটে আলো ফোটা শুরু করেছে। তাই আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে উজু করে এসে দেখলাম স্যার আমার জন্য আগের থেকে তার পাশাপাশি জায়নামাজ বিছিয়ে রেখেছে। আমি গিয়ে দাঁড়াতেই স্যারও নামাজ পড়া শুরু করলো। আমি নামাজ শেষে মোনাজাত দিয়ে স্যারের দিকে তাকাতে দেখলাম স্যার এখনও নামাজ শেষ হয়নি। সে আরও 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছে। এই সময় হঠাৎ শুকরানা নামাজ পড়েছে কেন বুঝতে পারলাম না। স্যার দীর্ঘ সময় নিয়ে মোনাজাত করলো। আমি স্যারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কী সুন্দর লাগছে দেখতে। স্যার মনে হয় আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে। স্যার মোনাজাত শেষে আমার দিকে ফিরে বলল, কি দেখছো? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। এরপর স্যার তার জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মনে হয় গোসল করছে। আমি আর ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। রুমটা বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো। বিছানাটা শুধু এলোমেলো হয়ে রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। একটু পরে স্যার বাথরুম থেকে একটা অ্যাশ কালারের গেঞ্জি আর ব্ল্যাক ট্রাউজার পরে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো। আমার কাছে এসে আমার হাত ধরে এক টান দিয়ে বাথরুমে নিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, স্যার আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সে আমাকে বলল গোসল করতে। গোসলের প্রতি আমার সবসময় একটা আলসেমি কাজ করে। 11টা থেকে শুরু হয়ে মার চেঁচাচেঁচি আমাকে গোসল করতে পাঠানোর জন্য। আলসেমি করতে করতে দুপুর 1টা বাজলেই তারপর ঢুকি বাথরুমে। আর শীতকালে তো 2-1 দিন বাদ পড়ে যায়। আর সে এখন বলে কি না এই সকাল সকাল শীতের মধ্যে আমাকে গোসল করতে। আমি চরম বিরক্তি নিয়ে বললাম, এ তো তাড়াতাড়ি কেন গোসল করবে? স্যার তার দুহাত আমার দুপাশে দেওয়ালে রেখে মাথা ঝাঁকিয়ে চুলের পানি আমার মুখে ছিটিয়ে মুচকি এসে বলল, এখন থেকে সকালে গোসল করবে। আমি মুখ ফুলিয়ে বললাম, ইস, বললেই হলো, আমি করব না। সে এবার তার গলা পেঁচানো টাওয়াল দিয়ে আমার মুখের পানি মুছতে মুছতে বলল, চুপচাপ করবে নাকি আমি করিয়ে দেব?
তার কথা শুনে আমি চোখ মুখ কুঁচকে বললাম, ছি, আপনি তো ভালো বেশরম হয়ে গেছেন, আগে তো এমন ছিলেন না। সে একটি বাঁকা হাসি দিয়ে বলল, বেশরম কি হলো? আমি কি অন্য কাউকে বলছি নাকি? আমি আমার বউকে বলছি, কারণ বউ তো বই। বলে একটা চোখ টিপ মারলো, তারপর আবার চোখে চোখ রেখে বলো, আর আমি যা হয়েছি, যেমন হয়েছি সব তোমার জন্য। এখন ভুগতে থাকো। এই বলে সে শাওয়ার অন করে চলে গেল। আর আমি শীতে কাঁপতে কাঁপতে হাত পা ছড়ে বিরক্তি প্রকাশ করলাম। গোসল শেষে বের হয়ে দেখলাম স্যার রুমে নেই, তাই তাড়াতাড়ি আমি শাড়ি পরতে লাগলাম। তখনই রুমে স্যারের ছোটো বোন ছামি আসলো। মাত্র শাড়ি পরাটা শেষ হয়েছে, এখনও চুলটাও ঠিক করিনি। স্বামী এসে আমার মুখ ধরে বলল, বাহ ভাবি, তোমাকে তো এই শাড়িটা খুব সুন্দর লাগছে। তখনই শুভ্র স্যার রুমে আসলো ফোন টিপতে টিপতে। স্বামীর কথা শুনে সে আমার দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে আবারও ফোন টিপা শুরু করলো, আর চোখে আমায় দেখতে লাগলো। নিচ থেকে আমার শাশুড়ি মা সাময়িক ডেকে উঠল, সামিয়া। যেতে যেতে বলল, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো কিন্তু। সামিয়া চলে গেল। আমি চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ আয়নার দিকে খেয়াল করলাম স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পেছনে ফিরতেই সে আবারও ফোনের দিকে নজর দিল। আবার একটু পর আয়নায় দেখলাম সে তাকিয়ে রয়েছে, এবং আমি পিছনে ফিরতেই সে নজর ঘুরিয়ে নিল। তখনই আমার মনে পড়লো সে একটু আগে বাথরুমে যে বলল আমার বউ। তার মুখে বউ কথাটা শুনে কেমন যেন লেগেছিল, ভেবেই আমি একটু লজ্জা পেলাম। আমি রেডি হয়ে গেলাম, সবার সাথে বসে নাস্তা খেলাম। আমার শাশুড়ি মা আমাকে বলো, কোনো কিছু প্রয়োজন হলে যেন আমি তাকে জানাই। আজ থেকে তার এক মেয়ে না, দুই মেয়ে। কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। আমার শ্বশুর শাশুড়ি আর ননদ সবাই বেশ ভালো আর মিশুক। আমার ননদের সাথে আমার কিছুক্ষণের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে গেল। স্বামী আমার এক ক্লাস নিচে পড়ে। ও আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো, আর বলতে লাগলো, জানো ভাবি, ভাইয়াকে না মা আরও 1.5 বছর আগে থেকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে। কিন্তু ভাইয়া বিয়ের কথা শুনলে ফায়ার, একটা মেয়েও দেখাতে নিয়ে যেতে পারেনি। মা কতজনের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে যে ভাইয়াকে বোধহয় আর বিয়ে করাতে পারবে না। কিন্তু একদিন হঠাৎ ভাইয়া রাত 12টা বাজে এসে বাবা মাকে ডেকে তোমার কথা বলল, আর বলল কালকেই যেন তোমাকে দেখতে যায়, আর পাকা কথা বলে। বাবা মা তো হাতে আকাশ চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছে, তাই তাড়াতাড়ি করে 2 দিনের ভেতরেই তোমাকে নিয়ে আসলো। আর কয়দিন সময় পেলেই তো আরও বড় ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করতে পারতো। এই ভাইয়াটাও না, কারো কথা শুনি না, এ তো রাগী হয়ে গেছে, আগে একদমই এমন ছিল না। স্বামীর কথা শুনে নিজেকে অপরাধী লাগছিল, কিন্তু আমি তো স্যারকে ঠিক বুঝতে পারছি না। আর সেদিনের ওই মেয়েটা, শুধু শুধু কিছু না থাকলে তো আর একটা মেয়ে একটি ছেলেকে জড়িয়ে ধরতে পারে না। কিছু বুঝতে পারছি না। পুরো বাড়ি মেহমানে ভর্তি। আমার শ্বশুরবাড়ির লোকজন 2 দিনেরও কম আয়োজন করেনি। স্যার, খালা, মামি, ফুপুরা মিলে আমাকে আর স্যারকে 100টা নিয়ম পালন করালো। তারপর আমাকে কী সব যে কথা বলতে লাগলো। তারা 1 বছরের মধ্যে নাতি নাতির মুখ দেখতে চায়, পারলে মনে হয় কালকেই নিয়ে আসে। আর স্যারের খালাতো ভাবিদের মজা টিটকারি তো আছেই। বৌভাতের অনুষ্ঠান শেষে আমাকে আর স্যারকে আমাদের বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়িতে সবাই স্যারকে নিয়ে ব্যস্ত, কি খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে। আমার কথা তো কারো মনেই নেই। আমিও তাই সেখান থেকে উঠে মনের মতো ঘুরতে লাগলাম। একটু পর ভাবি এসে আমার হাত টান দিয়ে বলল, এই গাদিন, জামাই তো রুমে বসে আছে কখন থেকে, আর তুই এখানে কি করছিস? বিয়ে হয়ে গেছে, এখনও কি সব আমি শিখিয়ে দেব? বলেই আমাকে টানতে টানতে রুমে নিয়ে গেল। তারপর দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, সত্যি রান্নাঘরেই ছিল, তোমাকে কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে আমাদের বলছিল। আমি তো হাঁ করে তাকিয়ে রইলাম, কি মিথ্যে কথা। তারপর আবার বলতে থাকলো, তোমাদের বাচ্চা কাচ্চার কি প্ল্যানিং শুনি? আমার চোখ তো ছানা বড় হয়ে গেল। স্যারের সামনে কী সব বলছে। ওই বাড়িতে তবু আমি একা শুনছি, আর এখন তো দেখি সরাসরি সব বলে দিচ্ছে। আমি চোখ দিয়ে ইশারা করে ফিসফিসে বললাম, ভাবি চুপ থাকো। ভাবি জোরে বলে উঠল, তুই চুপ থাক। তারপর আবার স্যারের উদ্দেশ্যে বলতে থাকলো, শুভ্রের বাসার স্বভাব এখনও যায়নি, বেশি তিরিং বিরিং করে। শুভ্র, তুমি আবার মন খারাপ করো না, নিজের মতো বুঝে শুনে নিও। হায় আল্লাহ, এই ভাবিকে তো আর থামানোই যাবে না। স্যার মানুষের সামনে কি আর এসব শোনা যায়? আমি তো কাচুমুচু করতে করতেই শেষ, আর স্যার চুপচাপ বসে রয়েছে। আমি ভাবিকে থামানোর জন্য বললাম, ভাবি, পুরা পুরা গন্ধ আসছে, কি যেন পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। ভাবি আমার কথা শুনে ছুটে বের হয়ে গেল।
আর আমি ছেলের দিকে একবার তাকিয়ে একটি জোরপূর্বক হাসি দিয়ে এক দৌড় দিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। রাতে খাবার টেবিলে বসে দেখলাম অনেক আইটেম রান্না করা হয়েছে। খাবার মুখে দিয়ে দেখি ঝাল কম। আমি প্রচুর ঝাল খাই। ঝাল ছাড়া রান্না আমি মুখেই দিতেই পারি না। এই জন্য আমার গ্যাস্ট্রিকের সমস্যাও আছে প্রচুর, কিন্তু ঝাল খাওয়া থেকে আমাকে আটকায় কে? মাকে আমি বললাম, মা, রান্নায় ঝাল কম দিয়েছো কেন? বলেই সালাডটা বাটি থেকে দুটি কাঁচামরিচ উঠিয়ে নিলাম। আর আমার মা আবার সবসময়ের মতো শুরু করলো, এত ঝাল খেতে পারে মেয়েটা? এই কারণে তো এত গ্যাস্ট্রিকের সমস্যা। তবুও যদি বাদ দেয় ঝাল খাওয়া। স্যার আমার সোজাসুজির সামনে বসেছে। মার কথা শুনিয়ে আমাকে ইশারায় বলো মরিচ রাখতে। আমি সবেমাত্র মরিচটা কামড় দিতে নিয়েছিলাম। তার কথা শুনে আমি ভুরু কুঁচকে কামড় দিয়েই দিলাম। কে শুনে কার কথা? খাওয়ার পর রুমে যেতেই স্যার আমায় টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো আর রাগী গলায় বলতে লাগলো, তখন মানা করেছিলাম না ঝাল খেতে? আমার কথা শুনলে না কেন? বেয়াদব মেয়ে। স্যারের কথা শুনে না। তার মুখে বেয়াদব শুনে আমিও মুখ ফুলিয়ে রইলাম। আর স্যার এবার একটু দূরের স্বরে বলতে লাগলো, কথা শোনোনি, এখন শাস্তি পাবে। কানে ধরো। 15 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকবে। কান ধরার কথা শুনে আমার চোখ যেন বাইরে বের হয়ে আসতে চাইলো। আমি এত বড় মেয়ে এখন স্কুলে বাচ্চাদের মতো কান ধরে দাঁড়িয়ে থাকবো? তাও আবার 15 মিনিট। আমি মুখ ফুলে জবাব দিলাম, আমি কান ধরবো? স্যার তার দুহাত প্যান্টের পকেটে ঢুকে মাথাটা হালকা কাত করে বলল, হ্যাঁ। ভুলে গেছো আমি তোমার স্যার? আজ থেকে তোমার বেশি ঝাল খাওয়া বন্ধ। তারপর একটা জোরে ধমক দিয়ে বলল, কান ধরো। তার ধমক শুনে আমিও আস্তে আস্তে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, মুখে একটা কাঁদো কাঁদো ভাব এনে। আর স্যার খাটে আছোয়া হয়ে পা দুলিয়ে দুলিয়ে বই পড়ছে। কত বছর পর আজ কান ধরলাম। 24 ঘন্টা স্যারদের সাথে থাকাই এই একটা সমস্যা। আমাকে নাকি এখন ঝাল খেতেও দেবে না। বুঝতে পারছি এই অ্যাংরি বার্ডটা আমাকে এভাবে জ্বালিয়ে মারবে। 15 মিনিটের 1 সেকেন্ড আগেও স্যার আমাকে কান ছাড়তে দিল না। কাটা কাটা 15 মিনিট পর্যন্ত আমাকে দাঁড় করিয়ে রাখলো। আমি রাগে দুঃখে সেখান থেকে বের হতেই অনেক সময় কাটিয়ে তারপর রুমে ফিরলাম। এসে দেখি স্যার ঘুমিয়ে পড়েছে। তাই আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম, একটু দূরত্ব রেখেই। শোয়ার সাথে সাথে স্যার কাছে এসে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে স্যার জেগে আছে। আমাকে তার দিকে ঘুরিয়ে তারপর বলল, সত্যি তোমার ভাবি যেন তখন কি বলছিল? স্যারের কথা শুনে তো আমি শেষ। তার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলাম আর তোতলিয়ে বললাম, মানে? স্যার আমার অবস্থা দেখে জোরপূর্বক হাসতে হাসতে লাগলো। হাসতে হাসতে বলো, কিছু না, ঘুমাও। সকালে খাওয়া দাওয়ার পর আমার একটা মামাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়াটা খুবই মজার। এ তো হাসির হাসির কথা বলে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। হঠাৎ ভাইয়ার ফোনে কল আসায় ভাইয়া অন্যদিকে চলে গেল। আর আমি হাসতে হাসতে পেছন ফিরে দেখলাম স্যার দূর থেকে আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে রয়েছে। রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে। হঠাৎ আমার কাছে এসেই আমি হাসতে হাসতে পেছন ফিরে দেখলাম স্যার দূর থেকে আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে রয়েছে। রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে। হঠাৎ আমার কাছে এসে সে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। আমার কাঁধ তার দু হাতে দিয়ে শক্ত করে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ স্পষ্ট। আমাকে যেন কিছুই বলতে চাইছে কিন্তু পারছে না। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে পেছনে ফিরে দুহাত দিয়ে তার সামনের চুলগুলো পেছনে নিতে নিতে নরম গলায় বলে উঠল, আমার ভালো লাগে না অন্য কারোর সাথে তোমাকে। আর যেন কিছু বলতেই পারছে না। এতটুকু বলেই মুখ ফ্যাকাশে করে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। স্যারের আমার প্রতি কি হলো? কি ভালো লাগে না? হঠাৎ এত রাগ বা কেন হয় এত নরম গলায় কথা বলো? কিছুই বুঝতে পারলাম না। আমাদের বাড়িতে আমাদের সেদিনটাও থাকার কথা ছিল, কিন্তু স্যারের হঠাৎ নাকি কোনো জরুরি মিটিং পড়ে গেছে, তাই বিকেলে চলে যেতে হবে। শুনেই আমি মুখ গোমড়া করে বসে রইলাম। স্যারকে বললাম, তাহলে আপনি একাই যান, আমি থাকি। ভাবে আমার পাশে দাঁড়িয়েছিল। আমার কথা শুনে আমাকে পাশ থেকে একটা চিমটি দিল। ফিসফিসিয়ে বলতে লাগলো, এই গাদি কি বলিস? 2 দিন হয়েছে বিয়ে হলো আর তুই এক জায়গায় থাকবি আর জামাই আরেক জায়গায় থাকবে? আমাকে কখনো দেখেছিস তোর ভাইয়াকে ছেড়ে একা থাকতে? চুপচাপ শ্বশুরবাড়ি যা। ওহ, এই ভাবিওটা না আমাকে জ্বালিয়ে মারবে। আমাকে স্যারের সাথে পাঠিয়ে ছাড়লো। বাড়িতে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি, একবারও স্যারের দিকে তাকাইনি। স্যার বারবার আমাকে আর চোখে দেখছে। বাসায় এসে পৌঁছাতেই স্যার আমার পাশেই গাড়ির দরজা খুলে বলল, বের হও। আমি চুপ করে বসেই আছি গোমরা মুখ করে।
হঠাৎ স্যার আমাকে কোলে তুলে নিল। আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি ছটফট করতে করতে বললাম, কি করছেন? নামান আমাকে, কেউ দেখলে কি বলবে? স্যার আমার দিকে তাকিয়ে বলো, ছটফট করা বন্ধ করবে। তারপর একটু মুচকি হেসে বলো, উফ কি ভারী তুমি, বলে বাড়ির ভেতরে হাঁটা শুরু করলো। আমার তো আরও রাগ উঠে গেল। আমাকে মোটা বললা? আমাকে সোজা রুমে নিয়ে কোল থেকে নামিয়ে বেডে বসিয়ে দিল। আমি রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলাম। স্যার আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপর তার ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেল। সন্ধ্যা একটু পরেই সে ফিরে এলো। আমি সোফায় বসে টিভি দেখছিলাম। তার দিকে ফিরেও তাকালাম না। স্যার আমার সামনে এসে এক বক্স চকলেট রাখলো। আমি একটু আর চোখে দেখলাম, কিন্তু ধরলাম না, কারণ আমি তো রাগ করেছি। এত সহজে কি গলে যাওয়া যায়? আমি ধৈর্য না দেখে সে চকলেটগুলো নিয়ে ড্রয়ে রাখতে রাখতে বলো, কেউ যদি খেতে চায় এখান থেকে নিতে পারে। আমি শুনে টিভির দিকে তাকাতে একটা মুখ ভেঙচি দিলাম। একটু পর স্যার রুম থেকে বেরিয়ে গেল। আমার চোখ বারবার ড্রয়ের দিকে যাচ্ছে। এমন কোনো মেয়ে নেই যে কিনা চকলেট পছন্দ করে না। আর এতগুলো চকলেট একসাথে দেখে তো না খাওয়া যাবে না। আমি না রাগ করেছি, কোনো মান সম্মান আছে নাকি? পুরো রুম চকলেটের ঘেরানে ভরে গেছে। এ তো খেতে ইচ্ছে করছে। পরে সিদ্ধান্ত নিলাম, শুভ্র স্যার যেহেতু রুমে নেই, তাই একটি খাওয়া যেতেই পারে। এতগুলোর ভেতর থেকে একটি খেলে স্যার বুঝতে পারবে না। যেই ভাবায় সেই কাজ। ধীরে ধীরে ড্রয়ারটা খুলে একটা চকলেট নিয়ে খেতে শুরু করলাম। একটা খাওয়ার পর আরেকটা খেতে ইচ্ছে করলো, তাই আরেকটা নিয়ে অর্ধেক খেতেই স্যার রুমে চলে আসলো। আমাকে এই অবস্থা দেখে হাসতে লাগলো। আমি রাগের লজ্জায় লাল হয়ে রুম থেকে বের হয়ে সামিয়ার রুমে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আগেই শুয়ে পড়লাম, অন্যদিকে মুখ করে। একটু পর স্যার এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার দিকে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু আমি ঘুরলাম না, মুখ ঘোমরা করে রইলাম। তারপর স্যার আমার উপর দিয়ে গিয়ে আমার এই পাশে এসে শুয়ে পড়লো। আমিও আবার উল্টো দিকে ফিরে শুয়ে পড়লাম। সাথে সাথে স্যারও ওই পাশে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এবার আমি আর নড়তেই পারছি না। হাত দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছুটানোর আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু তাকে এক চুলও নড়াতে পারলাম না। স্যার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর আমিও হাল ছেড়ে সেভাবেই শুয়ে থাকলাম। একটু পর স্যার ঘুমিয়ে পড়লো। তার মুখের দিকে তাকিয়ে আমার সব রাগ হাওয়া হয়ে গেল। স্যারের ঘুমন্ত মুখটি দেখতে কি সুন্দর না লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আমার চোখের সামনে রয়েছে। হঠাৎ আমার চোখ গেল স্যারের সোজাসুজি রাখা মাছের অ্যাকুয়ারিয়ামটির দিকে। মাছ দুটি মনে হচ্ছে একসাথে থেকেই বেশি খুশি হয়েছে, আগের থেকেও বেশি। সকালে নিচে গিয়ে মাকে একটু একটু সাহায্য করলাম। সামিয়ার সাথে চা খেয়ে একটু গল্প সল্প করলাম। তারপর রুমে আসতেই সামনে তাকিয়ে মুখে হাত দিয়ে দিলাম একটা চিৎকার, কারণ আমার সামনে স্যার দাঁড়িয়ে রয়েছে, তাও আবার শুধু একটা মাত্র টাওয়াল পেঁচিয়ে। মাত্র মনে হলো ছান ছিঁড়ে এসেছে। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে, চুলও ভেজা। তাকে এই অবস্থা দেখে আমার চোখ বড় বড় হয়ে মুখ দিয়ে চিৎকারই বেরোলো। সে আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি হলো, এমন করছো, হাউকাউ করছো কেন? আমি তাকে বললাম, আপনার কি একটু লজ্জা শরম নেই? এভাবে বাথরুম থেকে বের হয়ে গেছেন। সে আমার কাছে ধীরে ধীরে আগাতে লাগলো, আর আমি পিছাতে লাগলাম। একটা বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কেন লজ্জা করবে কেন? রুম আমার, মর্জি আমার, এমনকি সামনের বউটাও আমার। কাছে আস্তে আস্তে সে তার দুহাত দিয়ে একেবারে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। উহ, কথায় কথায় সে শুধু আমার কাছে এসে পড়ে কেন? এটা কেন বুঝি না। সে কাছে আসলে আমার হার্টবিট রেলের গতিতে চলতে থাকে। আমি তাকে মুখ ভেঙচি দিয়ে বললাম, আপনি একটা এলসি। সে অবাক হয়ে বলল, এলসি মানে? আমি আবার মানে বললাম না, লুজ কোম্পানি বলে জিভ কামড় দিলাম। এটা কি বলে ফেললাম? এখন তো আমি গেছি। স্যার আমার আরও কাছে এসে রাগী গলায় বলল, আমি লুচু? তখনই সামিয়া রুমে এসে পড়ল। আমাদের দুজনকে এই অবস্থা দেখে একটু মৃদু চিৎকার দিয়ে ওর হাতে জামাটা ফেলে এক দৌড়ে চলে গেল। বেচারি বোধহয় জামাটা আমাকে দেখাতে এসেছিল, না জানি কি ভাবছে। ধ্যাত, সামিয়াকে দেখেছে আর দূরে সরে গিয়েছিল, তাই আমিও তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। নাস্তার টেবিলে সবাই বসে আছি। সামিয়া শুধু আমার দিকে তাকিয়ে মিটমিটে হেসে যাচ্ছে। এখন একে কিভাবে বোঝাই, ও যা ভাবছে এমন কিছুই না। এমন সময় আমার শাশুড়ি মা আমাকে বলে উঠল, সত্যি, শুভ্র বলো তোমার নাকি অনেক গ্যাস্ট্রিক, তোমার জন্য সব খাবার ঝাল কম দিয়ে রান্না করেছি। আমার তো মাথায় বাস, তার মানে স্যার এখানেও বলে বেরিয়েছে? আমি আমতা আমতা করে বললাম, না মানে একটু ঝাল খেলে কিছুই হবে না। আমার শাশুড়ি মা জোর দিয়ে বলে,
উঠল, না না, স্বাস্থ্য নিয়ে কোনো আশকারা নয়, তুমি এখন থেকে ঝাল কমই খাবে। আর আমি কি বলবো এখন? এর আগে কটমট চোখে ছেড়ে দিকে তাকালাম। আমার ঝাল খাওয়া বড়টা বাজিয়ে সে নিশ্চিতে খেয়ে যাচ্ছে। আজ আমাকে রান্না করতে হবে সবার জন্য, শুভ্র ছেলের ফুফু বলেছেন। আমার শাশুড়ি মা মানা করেছিল, কিন্তু ছেলের ফুফু বলেছে এটাই নিয়ম। ছেলের দুই ফুফু, আরেক ফুফু বিদেশে থাকেন, আসতে পারেনি, আর সে ফুফুটা একটু কড়া। আমি রান্নাঘরে সব কিছু নেড়ে ছেড়ে দেখছিলাম। এমন সময় স্যার হন্তদন্ত হয়ে ভেতরে আসলো। আমি অবাক হয়ে চোখ দিয়ে ইশারা করলাম, এখানে কি? স্যার বলল, তুমি তো রাঁধতে পারো না, দাও আমি রান্না করে দিই। আমি চোখ কপালে তুলে বললাম, আপনি রান্নাও করতে পারেন? সে বলল, হ্যাঁ, লন্ডনে যখন হায়ার স্টাডির জন্য গিয়েছিলাম তখন আমি নিজেই রান্না করে নিতাম। আমি একটু ভাব নিয়ে বললাম, আমিও এখন রান্না করে শিখেছি, আপনাকে কষ্ট করতে হবে না। স্যার বলল, ঠিক আছে, তুমি রান্না করো। আমি অত্যন্ত সবজিটা কেটে দিই। আমি আরও কিছু বলতে নিচ্ছিলাম, কিন্তু স্যার আমাকে থামিয়ে কাজ শুরু করে দিয়েছে। কি সুন্দর করে সবজি কাটছে, মনে হচ্ছে খুবই যত্ন সহকারে সবজিগুলোকে কুচি কুচি করছে। আমি রান্না পারলেও মোটামুটি পারি, শখের রান্না, মাঝে মধ্যে মন চাইলে করি। সব আইটেম মোটামুটি কোনো মতে কমপ্লিট করলাম, কিন্তু বাদ মানল পায়েস। আমি পায়েস কখনই করিনি, শুনেছি কিভাবে বানায়, কিন্তু তবুও ভয় লাগছে যদি ঠিকঠাক না হয়। স্যার আমার অবস্থা দেখে বলল, দাও পায়েস আমি করি। আমি তাকে থামিয়ে হড়বড়িয়ে বলতে লাগলাম, না না, ফুফু বলেছে পায়েস আমাকেই রান্না করতে হবে, এটাই নাকি নিয়ম, বাড়ির বউকে করতে হবে, আর আপনি কিভাবে? আর কিছু বলতে দিল না, আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে বলতে লাগলো, বিয়েটা আমরা দুজন করেছি, তুমি একা নয়, তাহলে নিয়ম শুধু তুমি একা পালন করবে কেন? আমি যদি পায়েস রাঁধতে পারি তাহলে আমার করতে অসুবিধা কী? বলে আমাকে ধরে সাইডে দাঁড় করিয়ে তার ব্লেজার আর হাতের ঘড়ি খুলে আমার হাতে দিয়ে সাথের হাতটা ফুলোর করে রান্না করতে লাগলো, আর আমাকে শেখাতে লাগলো। আমি আর মুগ্ধ চোখে ছেড়ে দিকে তাকিয়ে দেখতে লাগলাম। একটা মানুষ একটা পারফেক্ট কী করে হয়, তার ভাবনাও কি সুন্দর। যতটুকু আমি জানি, ছেলেরা রান্নাঘরে প্রবেশ করাটাও তাদের পুরুষত্বের বাইরে মনে করে। স্ত্রীকে সাহায্য করা তো দূরে থাক। স্যার রান্না শেষে আমার মুখে 1 চামচ পায়েস তুলে দিয়ে আমার ধ্যান ভাঙল। চোখ দিয়ে ইশারা করে জানতে চাইল, কেমন হয়েছে? আমি তো মুখে নিয়ে স্ট্যাচু হয়ে গেছি। মিষ্টি জিনিস আমার বেশি ভালো লাগে না, কিন্তু ছেলের হাতের পায়েস অসাধারণ হয়েছে, খেতে খুবই ভালো লাগলো। দুপুরে খাওয়া দাওয়া করে রান্না খুব প্রশংসা করলো, সব থেকে বেশি করেছে পায়েসের। সবাই ভাবছে এটা আমি করেছি, তাই আমাকে প্রশংসা করছে। আমার খুব খারাপ লাগছে, এত কষ্ট করে স্যার রেঁধেছে আর প্রশংসা সব আমি নিচ্ছি। আমি একবার বলতে নিলাম যে স্যার পায়েস করেছে, কিন্তু স্যার আমাকে চোখ ইশারা করে মানা করে দিল। সকালবেলা নামাজ পড়ে আমি সব সময় আর ঘুমাই, তাই আজও নামাজ পড়ে ঘুমাতে যাচ্ছিলাম। স্যার জগিং স্যুট পরে আমার সামনে দাঁড়িয়ে বলো, এখন আবার শুয়ে পড়লে কেন? আমি চোখ মেলে কপাল কুঁচকে বললাম, আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত করবেন না। স্যার কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে বলল, সকালে ঘুমিয়ে থাকা ভালো না, জানো না? একটু এক্সারসাইজও করতে হয়, চলো আজকে থেকে তুমি আমার সাথে জগিং করবে। আমার তো এই কথা শুনে চরম বিরক্তি লাগলো। এই সকালবেলায় সুন্দর ঘুমটা বাদ দিয়ে নাকি এখন তার সাথে দৌড়াদৌড়ি করব। আমি বিরক্তি নিয়ে বললাম, জানতো এখান থেকে, আমি এখন দৌড়াদৌড়ি করতে পারবো না। শেরিকটা ধমক দিয়ে বলো, আবার কথা শুনছো না, উঠবে নাকি কানে ধরবো? তার ধমক শুনে উঠতেই হলো। হায় আল্লাহ, আমার ঝাল খাওয়া বাদ দেওয়া এখন আবার আমার ঘুমটাও কেড়ে নিচ্ছে। এই অ্যাংরি বার্ডটা আমাকে আর কত জ্বালাবে। আমার হাতে একটা জগিং স্যুট ধরিয়ে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিল। ছুট তো পড়লাম, কিন্তু আমি কখনো ওড়না ছাড়া বাইরে যাইনি। আর স্যারের সামনে এভাবে যাব, তাই একটা স্কার্ফ গলায় পেঁচিয়ে নিলাম। আমাকে দেখে স্যার মিটমিটে হাসতে লাগলো। আমি চুল ঝুটি করে তার সাথে বেরিয়ে পড়লাম দৌড়োদৌড়ি করতে। উহ, স্যারের সাথে কি দৌড়ে পারা যায়? আমাকে একটা মাঠ দেখিয়ে বলল, এটা একটা চক্কর দিয়ে আসো। আমি শুনে আকাশ থেকে পড়লাম, কিন্তু কি করার, দিতেই হলো। চক্কর দিয়ে আমার অবস্থা শেষ। কোমরে হাত দিয়ে দৌড়ে দৌড়ে শ্বাস নিতে লাগলাম। স্যার আমার হাতে একটা পানির বোতল ধরিয়ে দিয়ে আমার সামনে ওই মাঠটা দিকে 3টা চক্কর দিল, কিন্তু তার ভেতরে এতটুকু ক্লান্তি দেখা যাচ্ছে না। বাহ, সে তো ভালো ফিট। জগিং শেষে বাসায় এসে গোসল করে নিচে গেলাম। এখন আমি ভার্সিটিতে যাওয়া শুরু করেছি। শুভ্র স্যারই আমাকে দিয়ে আসে। আসার সময় আমি একাই আসি, মাঝে মধ্যে স্যারও নিতে আসে। একদিন বিকেলে বেডে বসে ফোনে গেমস খেলছিলাম,
হঠাৎ স্যার এসে আমার সামনে। একদিন বিকেলে বেডে বসে ফোনে গেমস খেলছিলাম। হঠাৎ স্যার এসে আমার সামনে এক বাটি ফ্রুটস রেখে বলে খাও। আমি সাথে সাথে চোখ মুখ কুঁচকে বলে ফেললাম, এই ফলমূল আমার একদমই ভালো লাগে না। আমি তো একদমই খাই না, আর কলা তো আমার চোখের বিষ। এটা কোনো খাওয়ার জিনিস হলো? ইয়াক, মুখে দিলেই আমার বমি আসে। বাবা কতবার ধমক দিয়ে আমাকে ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু বাবার সামনে এক কামড় দিয়ে বাবার সামনে থেকে যেতে লুকিয়ে জানালা দিয়ে ফেলে দিতাম। পরে বাবা জিজ্ঞাসা করলে বলতাম সব খেয়েছি। স্যার আমাকে আবার ধমক দিয়ে বলো, কি হলো, খেতে বলছি না? আমি তার দিকে বিরক্ত হয়ে তাকে বললাম, এগুলো খেতে আমার ভালো লাগে না। এগুলো কেন খাওয়ার জিনিস হলো? স্যার আমাকে মুখ ভেঙে বলতে লাগলো, না না, এগুলো তো খাওয়ার জিনিস না। খাওয়ার জিনিস তো ফুচকা, চটপটি, ঝালমুড়ি। তুমি যে প্রতিদিন দুপুরে কম খাবার খাও, আর তার কারণ যে প্রতিদিন খাওয়া ফুচকা ঝালমুড়ি, তা আমি সবই জানি।